ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছে এবং সেক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছেন, যদিও ছাত্ররা সেই দল গঠন করতে প্রথমে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না। তিনি বলেছেন, পরামর্শ দিয়েছেন তারা দল গঠন করতে পারে। এটি নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে বিএনপি দাবি করে রেখেছে যে নির্বাচন যেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হয়, এবং নির্বাচনের প্রশ্নে এখন পর্যন্ত কোনো সিগন্যাল সরকারের পক্ষ থেকে তারা পায়নি। ফলে তারা ফেব্রুয়ারি মার্চের দিকে আন্দোলনের কর্মসূচিতে যাবে এবং সরকারকে সঠিক পথে নিয়ে আসবার প্রয়াসে। আমরা দেখছি যে আওয়ামী লীগ পতিত যে সরকার, তারাও নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে, রাজপথে কর্মসূচির ঘোষণা দিয়েছে। কোন দিকে যাচ্ছে? প্রথমত কথা হচ্ছে, প্রশ্নটি করতে চাই যে নুরুল আজহার ভাই, যে ডক্টর ইউনূস তিনি সরকার প্রধান এবং ছাত্ররা তার সরকারের পার্ট রয়েছে। এই অবস্থায় তিনি পরামর্শ দিয়েছেন যে এটি ছাত্রদের রাজনৈতিক দল দরকার, এবং রাজনৈতিক দল গঠন করার জন্য এটি তিনি প্রধান হিসেবে, তিনি যে জায়গায় আছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তিনি এটা করতে পারেন কিনা, বা তিনি কেন সেটি করলেন? জি, ধন্যবাদ আপনাকে। আজকে এই সুন্দর সন্ধ্যায় আপনার মিলেনিয়াম টিভির দর্শক ও কলাকৌশল এবং আমার সাথে একজন বিশিষ্ট আলোচক আছেন, এবং আপনি সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। করতে পারেন কিনা, 53 বছর এই দেশের বয়সটা, যে বয়স, যে দেশটা গঠিত হয়েছিল ভাষাতে রক্ত, স্বাধীনতার ক্ষেত্রে ভোটের জন্য রক্ত, ভাতের জন্য রক্ত, এখনো রক্তই ঝরতেছে 53 বছর যাব। সুখ শান্তি কোথা থেকে আসবে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবেন না। বলতে পারবেন কিনা, এর আগেও অনেক ধরনের আপনার 72-এর পরে, 71-এর পরে, স্বাধীনতার পরে যতগুলি দল গঠন হয়েছে সেগুলি বিভিন্ন প্রেক্ষাপটে হয়েছে। ক্ষমতা থাকা অবস্থায় হয়েছে, ক্ষমতার বাহির যাওয়ার পরও ক্ষমতা হয়েছে। আপনার সংবিধান অনুযায়ী 18 বছরের উপরে যারা আছে তাদের সাংবিধানিক অধিকার আছে যে সে তার সংগঠন তৈরি করতে পারে, গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সবকিছু সে করতে পারে বলে আমি জানি। সেক্ষেত্রে ইউনূস সাহেব যদি এটা বলে থাকে, আমি তো মনে করি না কোনো অন্যায় বা অপরাধ করে ফেলেছে। উনি হয়তো প্রসঙ্গক্রমে যেহেতু একটা কোশ্চেন অ্যারাইজ করে, যেমন আপনি একটা করলেন যে ভাই আপনার দেশের বাড়ি কথা, স্বাভাবিকভাবে আমার বলতে হয় যে এটা আমি তো এই রাষ্ট্রের না, আমি অন্য রাষ্ট্রের। কিন্তু যদিও সেই মুহূর্তে প্রশ্নের উপরে নির্ভর করে আমার উত্তরটা দিতে হয়েছে। তো ইউনূস সাহেবের যেহেতু কোশ্চেনটা এইভাবে বলা হয়েছিল যে এখন যে পরিস্থিতির সামনে যে নির্বাচন হবে সেখানে কি ছাত্র সংগঠন বা তারা কি কোনো ধরনের অংশগ্রহণ করবে কিনা, তখন উনি বলছেন হ্যাঁ, ছাত্ররা একটা সংগঠন তৈরি করার চেষ্টা করতেছে এবং তারা নির্বাচনে অংশ নেবে। সমস্যা কি? জনগণ যদি তার মেনে নেয়, পরামর্শ দিয়েছেন তিনি, আচ্ছা যদিও পরামর্শ দিয়ে থাকে, যেহেতু পরামর্শ তো উনি পরামর্শক হিসাবে পৃথিবীতে উনি সব রাষ্ট্রের কাছেই সমাদৃত হয়েছেন। বিভিন্ন দেশের ইউনূস টাওয়ার পর্যন্ত হয়েছে। ইউনূসের নামে আফ্রিকা কয়েকটা রাষ্ট্রে ওনার জীবনী সম্পর্কে পড়ানো হয়। উনি যে নোবেল পেয়েছেন, এই নোবেল বিজয়ীদের মধ্যে একমাত্র ইউনূস সাহেব যে রাষ্ট্র প্রধান হয়েছেন বা একটা রাষ্ট্রকে একটা, ঠিক আছে, সবই ঠিক আছে আজহার ভাই, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে তিনি তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। রাজনৈতিক দলগুলো সেই একটা গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং যে নির্বাচন গোটা পৃথিবীব্যাপী সমাদৃত হবে, কারণ গত 15 বছরে সে ধরনের নির্বাচন হয়নি। মানে পক্ষপাতিত্বমূলক নির্বাচন হচ্ছে, একতরফা নির্বাচন হয়েছে, আমরা নানাভাবে সেটা অভিহিত করি। কিন্তু ডক্টর ইউনূস যখন তিনি পরামর্শ দিচ্ছেন কারণ একটা রাজনৈতিক দল গঠন করতে, তাহলে তিনি তো দুদিন পর সেই দলগুলোকে ফেভার করবেন, ফলে তার নিরপেক্ষতার জায়গাটি ক্ষুণ্ণ হলো কিনা? তিনি অবশ্যই আপনি সে সময়টা দেন, আগে নির্বাচনটা হোক, নির্বাচন হওয়ার সময় যদি নিরপেক্ষতা বজায় না থাকে বা ঘটনা ঘটার আগে যদি আমরা বলি এরকম, হ্যাঁ, তো আশঙ্কা করা যাইতে পারে। এই পারে বেবি অন মেইন রোড এই দেশে অনেক কিছু ঘটনা একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ প্রধানের উপদেষ্টা আপনি, আপনার দল কি মনে করে তিনি নিরপেক্ষ, অর্থাৎ তিনি এভাবে বলতে পারেন না? উনি পার্টির তরফ থেকে, আমি বলতেছি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার জ্ঞান বুদ্ধিমত্তা যতটুকু আমি পেয়েছি বা দেখেছি সেই অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র আমি দেখেছি, সেই হিসাবে উনি এটা বললেন যে কোনো ধরনের অপরাধ করে ফেলছে এরকম মারাত্মক কোনো কিছু না বলে আমি মনে করি। নিরপেক্ষতার নীতি ভঙ্গ করেছে না, নিরপেক্ষতার সময় আসে, নিরপেক্ষতার সময় আসবে 3 মাসের মধ্যে যদি উনি এটারে চাঙ্গা করে বা কোনো কিছু করার চেষ্টা করে, যেটা তফসিল ঘোষণার পর, তফসিলের আগে আপনি উনাকে কিছু বলতে পারবেন না বলে আমি মনে করি। উনি ব্যক্তিগত এটা, আচ্ছা উনি যদি সাক্ষাৎকারে নাও বলে, উনি তো গোপনীয় বৈঠকেও আপনি ছাত্র সংগঠনের উপদেশ দিতে পারে
বা উনি টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দিতে পারে, সেটাও তো করতে পারে উনি। তো এখন প্রশ্ন অ্যারাইজ করছে, ওইটার উনি জবাব দিচ্ছে। উনি তো সরল সরল বলেই যে এটা উনি তো আর প্যাচ করে নাই যে না, তাহলে প্যাচের কথা হইলে তো তাহলে কইতো যে ওনারা করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, আমি তো জানি না, আমার দরকারটা কি বা এরকম। উনি বলছে যে হ্যাঁ আমি তাদের বলছি। কেন বলছি? আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে এটা উনি বলছে আমি মনে করি। কেন জি জি বলছে সেটার আগে আপনি জি, জানতে হবে। সেই সেই যেমন একটা রাজনৈতিক দলের চুরি করে কেন? ব্যর্থতার না না, কারণে একজন কিন্তু আপনি চুরি এরকম করে, রাজনৈতিক শুনেন, দলেরই আপনি একজন উপদেষ্টা। একজন আজম ভাই, একজন আসবো আপনার কাছে, আসবো আপনার প্রাথমিক বক্তব্য। একজন চুরি করে বিলাসিতার কারণে, আরেকজন চুরি করে পেটের দায়। তো আপনি জি কোর্টটারে বিচারক সেটাই বিবেচনা করবে যে পেটের দায় যে চুরি করছে সে মাপ পাইতে পারে, জি, কিন্তু আজম ভাই, বিলাসিতার কারণে যে চুরি করছে সে মাপ পাইতে আসবো, পারে। আপনার কাছে আসবো। জি শুনলাম, আপনাকে ধন্যবাদ জি জানাচ্ছি।